নমস্কার। বিদ্যাসাথী টিচার্স ট্রেনিং এর তরফ থেকে আমি মৈত্রেয়ী ব্যানার্জি আজকে লাইভটা শুরু করছি। আজকের বিষয় মন্টেসরি টিচার্স ট্রেনিং। আমি গত লাইভে মানে ঠিক এক সপ্তাহ আগে ডিএলএড নিয়ে একটা লাইভ করেছিলাম। সেখানে এটা বলেছিলাম কে দেখবেন, কতজন দেখবেন, আদৌ কেউ দেখবেন কিনা, আদৌ কেউ শুনবেন কিনা, এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশনস নেই। শুধুমাত্র কিছু ইনফরমেটিভ কথা যেগুলো অনেক সময়ই আমাদের কাছে জানতে চাওয়া হয়, যেহেতু আমরা মন্টেসরি টিচার ট্রেনিং করাই, আমাদের কাছে জানতে চাওয়া হয় বলেই আমি সেই প্রশ্নগুলোর সুরাহা করতে আজকের লাইভটা করছি। এর সঙ্গে সঙ্গে যদি আপনারা কেউ কিছু প্রশ্ন করেন অবশ্যই আমি উত্তর দেব, কিন্তু লাইভটা শেষ করার পরে আমি প্রশ্নগুলো এক এক করে উত্তর দিয়ে দেবো। লাইভ চলাকালীন আমি উত্তর দেব না। আর সব থেকে বড় ব্যাপার এটাই, হ্যাঁ আমরা টিচার্স ট্রেনিং করাই, কিন্তু এই যে লাইভগুলো কিন্তু কখনোই কোনো বিজ্ঞাপনের জন্য নয়। এই লাইভগুলো কিন্তু কখনোই আমরা আপনাদের এই জন্য ডাকছি না বা আমন্ত্রণ জানাচ্ছি না যে আপনারা আমাদের কোর্সে ভর্তি হন, মন্টেসরি টিচার্স ট্রেনিং করুন, এটাই একমাত্র কোর্স, এরকম ধরনের কোনো কথাবার্তা কিন্তু এই লাইভে আমরা বলবো না, কোনোদিনই বলবো না। আমরা বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করব, বিএড নিয়ে লাইভ করব, আমরা এরপরে এছাড়াও আরো অনেক টিচার্স ট্রেনিং বলে শুধু নয়, অনেক কিছু বিদ্যাসাথী যেগুলো করায় সেগুলো নিয়ে লাইভ করব। কিন্তু কখনোই এটা কোনো বিজ্ঞাপন নয়। এই লাইভটার মানে বিনিময়ে আমি কোনো কিছু বিক্রি করছি না, এটা জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম। তাহলে শুরু করা যাক। মন্টেসরি টিচার ট্রেনিং, মন্টেসরি কথাটা বোধহয় আজকাল সবাই মোটামুটি পরিচিত এই শব্দটার সঙ্গে। মারিয়া মন্টেসরি একজন শিক্ষাবিদ ছিলেন, যিনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে। গুগল করলে এই ধরনের তথ্যগুলো আপনাদের সামনে চলে আসে, নতুন করে কিছু বলার নেই। আমি ওনার জীবনী নিয়ে বলতে বসিনি, কিন্তু হ্যাঁ ওনার কর্মপদ্ধতি নিয়ে অবশ্যই বলতে বসেছি। ওনার কর্মপদ্ধতিটা কি? ওনার কর্মপদ্ধতিতে এটা ছিল যে উনি চেয়েছিলেন বাচ্চাদের খেলার মাধ্যমে পড়ানো। শুধু খেলা নয়, বাচ্চাদের মধ্যে যে সৃষ্টিশীলতা সেটাকে যাতে উদ্রেক করা যায়, সেটাকে যাতে সামনে রেখে ওদের পড়াশোনাটাকে অনেক বেশি আনন্দদায়ক করা যায়, মন্টেসরি সেরকমই একটা পদ্ধতি। উনি অনেক কিছু অ্যাপারেটাস এনেছিলেন বাচ্চাদের বিভিন্ন কিছু বিষয় শেখাবার জন্য। যেমন মানে পিঙ্ক টাওয়ার্স কাঠের ব্লক দিয়ে হয়। পিঙ্ক টাওয়ার্স এর মাধ্যমে কি হতো যে বিভিন্ন ধরনের শেপ এবং বিভিন্ন ধরনের সাইজ এবং ওজন সম্পর্কে বাচ্চাদের একটা ধারণা জন্মাতো। এছাড়াও মন্টেসরি শিক্ষা পদ্ধতির সব থেকে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা যাতে নিজের কাজ নিজে করতে পারে সেই ধরনের কাজগুলো তাকে শেখানো খেলার মাধ্যমে, এবং সেটা এক ধরনের শিক্ষা। যেমন ন্যাপকিন ফোল্ড করা, যেমন শুলেস বাঁধা, যেমন এই বাটন লাগানো, শার্টের বাটন নিজে নিজে লাগানো, এই ধরনের মানে অ্যাপারেটাস গুলো কিন্তু উনি প্রবর্তন করেছিলেন কাঠের ব্লক দিয়ে। সেই সময় হতো, এখন অনেক উন্নতি ঘটেছে। অবশ্য আমি বলতে পারবো না এটাকে উন্নতি, কাঠ থেকে এখন আমরা চলে এসেছি অনেক জায়গায় প্লাস্টিকে। আমার মনে হয় এটা উন্নতি নয়, অবনতি, সেটা একটা বিতর্কিত এবং অন্য বিষয়। যাই হোক, তো মানে কাঠের ব্লকের জায়গায় এখন অনেক জায়গায় প্লাস্টিক দিয়েও এই অ্যাপারেটাস তৈরি হচ্ছে, কিন্তু মূলত যেটা মন্টেসরি অ্যাপারেটাস ছিল সেগুলো সমস্তই কাঠের ব্লক দিয়ে, এবং বাচ্চাদের শেপ, সাইজ, কালার এবং নানান বিষয় শেখাবার জন্য কিন্তু এই অ্যাপারেটাস উনি এনেছিলেন। এই যে অ্যাপারেটাস উনি এনেছিলেন, অ্যাপারেটাসের মাধ্যমে মানে বাচ্চাদের উনি পড়াশোনা করানোর যে মানে মানে পড়াশোনা করানোর যে প্রথাটা সেটা তিনি প্রবর্তন করেছিলেন। তার আগে পর্যন্ত অত্যন্ত ট্র্যাডিশনাল ওয়েতে বাচ্চাদের পড়ানো হতো, সেখানে কিন্তু মানে খেলা বা আনন্দদায়ক তেমন কিছুই ছিল না। এবার আমার বক্তব্য মন্টেসরি শিক্ষা পদ্ধতি নিয়ে নয়, আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে মন্টেসরি টিচার্স ট্রেনিং সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সাধারণ মানুষের মধ্যে সেগুলো নিয়ে। তো মন্টেসরি টিচার্স ট্রেনিং এমন একটা ট্রেনিং যে ট্রেনিংটা করে কোথায় চাকরি পাওয়া যায়। প্রথম প্রশ্নটা এই যারা ফোন করেন তারা এটাই করেন যে ম্যাডাম আমরা তাহলে কোথায় চাকরি পাবো? অবশ্যই কোনো প্রি প্রাইমারি স্কুলে। আপনি আপনার আশেপাশে এখন দেখবেন প্রচুর প্রি প্রাইমারি স্কুল, এছাড়াও বড় বড় স্কুলেরও প্রি প্রাইমারি ডিভিশন গুলো রয়েছে।
পিওরলি প্রি প্রাইমারি বা প্লে স্কুল যেগুলো, ক্লাস 1 এর আগে যে পোর্শনটা, ক্লাস 1 এর আগে যে 3টে ধাপ, কোন কোন স্কুলে 4টে ধাপও পড়ানো হয়, কিন্তু সরকার স্বীকৃত এই মুহূর্তে মানে নতুন যে এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, সেখানে সরকার স্বীকৃত 3টে ধাপই রয়েছে। 1 এর আগে 3টে ক্লাসে বাচ্চারা পড়াশোনা করবে এবং সেটাও প্লে অ্যান্ড লার্ন এই মেথডে, যেটা মন্টেসরির মূল বক্তব্য। মন্টেসরি জন্মেছিলেন 1870-এ এবং উনি মারা গেছেন 1952 সালে। এর মাঝখানে উনি যেটা প্রবর্তন করেছিলেন সেটাতে কিন্তু অনেক রদ বদল হয়েছে। এখন এমন নয় যে সেটাকেই আঁকড়ে বসে থাকা হয়েছে, কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু তার দেওয়াই। এবারে এই যে প্রি প্রাইমারি লেভেলের কিছু স্কুল আপনি আশেপাশে দেখতে পাবেন, যেমন নাম করেই বলছি, কিডজি, ইউরো কিডস, ব্লুমিং বার্ডস, ফার্স্ট ট্রাই, নানান ধরনের প্রি স্কুলের চেন কিন্তু আমাদের সারা ভারতবর্ষে রয়েছে। অনলাইনও রয়েছে, অফলাইনও রয়েছে। অবশ্যই অফলাইনই বেশি, কেন বাচ্চারা অনলাইনে অত বেশি মানে কমফোর্টেবল নয়। তো এই যে প্রি স্কুলগুলোতে আপনি পেতে পারেন চাকরি। এছাড়াও যে বড় বড় স্কুল, প্রত্যেকটা বড় স্কুলের একটা প্রি স্কুল ডিভিশন আছে, প্লে স্কুল ডিভিশন আছে। সেই প্লে স্কুল ডিভিশনেও কিন্তু আপনি পেতে পারেন চাকরি। তো এবার এক্সপেকটেশনসটা কি? এক্সপেকটেশনস হচ্ছে প্রথম মানে যারা আমাদের কাছে ফোন করেন বা যারা জানতে চান যে আমি এই টিচার্স ট্রেনিংটা করে কত টাকা মাইনের চাকরি পাবো, আপনারা একটা জিনিস ভেবে দেখুন, মন্টেসরি টিচার্স ট্রেনিং হচ্ছে এমন একটা টিচার্স ট্রেনিং যেটা একেবারেই ছোট বাচ্চাদের পড়ানোর জন্য ডিজাইন করা, যেটা আপনি শিখে কিন্তু ছোট বাচ্চাদেরই পড়াবেন। সেখানে কিন্তু প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য আপনাকে কোনো মানে পড়াতে পারবেন না। আপনি প্রি স্কুলের জন্যই ডিজাইনড এবং প্রি স্কুলের জন্যই আপনি রেডি। তো সেখানে আপনি কত টাকা স্যালারি মানে এক্সপেক্ট করতে পারেন? অবশ্যই ভারতবর্ষের কিন্তু অনেক জায়গায় আমরাও দিয়েছি প্লেসমেন্ট। ভারতবর্ষের অনেক জায়গায় মন্টেসরি টিচার্স ট্রেনিং এর উপরও কিন্তু মানে প্রি স্কুলের কিন্তু ভালো স্যালারি আছে। মানে খুব যে খারাপ স্যালারি একটা প্রাইভেট স্কুলের স্টার্টিং এর পক্ষে সেরকম কিন্তু নয়, আছে ভালো। কিন্তু সবটাই নির্ভর করে তো ক্যান্ডিডেটের যোগ্যতার উপর, মানে একজন শিক্ষক বা শিক্ষিকার যোগ্যতার উপরে। একজন শিক্ষক বা শিক্ষিকাকে শুধু এক্সপিরিয়েন্স তো পরের ব্যাপার, এক্সপিরিয়েন্স তো কাজ করতে করতে হবে, কিন্তু তাকে আগে তো ট্রেনিংটা নিতে হবে, জানতে হবে যে ছোট ছোট বাচ্চাদের কিভাবে ট্যাকল করতে হয়, প্রথমে তাদের কি করে কান্না থামাতে হয়, তারপরে তাদের খেলার মাধ্যমে কি করে এক জায়গায় বসাতে হয়, তারপরে তাদের হাতে কি করে পেন্সিল ধরাতে হয়, তারপরে কি করে বিভিন্ন রং এবং রেখা দিয়ে তাকে মানে বিভিন্ন জিনিস ক্রমাগত শেখাতে হয়। এবং সব থেকে বড় কথা, সে যেন যতটুকু সময় স্কুলে থাকে 1 মিনিটের জন্য বোর না ফিল করে, একলা না ফিল করে, সে যেন মনে করে সে বাড়িতে খুব বাড়ির থেকে বেশি আনন্দে আছে রায়দার। তো এই জিনিসগুলো একজন টিচারকে কিন্তু শিখতে হয় এবং আমরা ট্রেনিং এর মাধ্যমে অবশ্যই শেখানোর চেষ্টা করি, কিন্তু সবটা হয় না। কারণ একটাই, কিছু সহজাত বিষয় আছে। সহজাত বিষয় এটাই যে আমি কতটা বাচ্চা হ্যান্ডেল করতে পারি, বাচ্চাকে পড়াতে পারি। বা এখানে তো পড়ানো মানে তাকে শেপ, সাইজ, কালার, তারপরে তার অ্যালফাবেট বা মানে নানান রকম মানে মানে কার্সিভ এগুলো শেখানো, এইগুলো কিন্তু তো সহজ বিষয় নয়। যারা ভাবে কোনো ব্যাপারই না, মন্টেসরি টিচার্স ট্রেনিং করার দরকার আছে নাকি, মানে আমি এরকম অনেককে বলতে শুনেছি প্রি স্কুলে পড়ানোর জন্য আবার কোয়ালিফিকেশন লাগে। প্রি স্কুলে তো যে কেউ সে কেউ পড়িয়ে দিতে পারে, ওই তো ছোট ছোট বাচ্চা ওদের নিয়ে বসিয়ে রাখবে, একটু খেলাবে, ওতেই হয়ে গেল, এরকমই তাচ্ছিল্যকর মনোভাব। কিন্তু ভালো করে ভাবুন তো, আপনার আদরের সন্তান আপনি দিয়ে আসছেন কোনো একটা স্কুলে, কোনো একজন টিচারের কাছে বা একটা মানে স্কুলের একটা এনভায়রনমেন্টে তাকে আপনি পাঠাচ্ছেন, যেটা তার মানে একেবারে অপরিচিত এনভায়রনমেন্ট। সে আস্তে আস্তে ধীরে ধীরে পরিচিত হচ্ছে, সেখানে গিয়ে জীবনে প্রথম বন্ধু পাচ্ছে, খেলার সাথী পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা শিখছে। যেটুকুই শিখুক, পড়াশোনা মানে শুধু লিখতে পড়তে শেখাটা পড়াশোনা নয়, ভাষা শেখা বা গণিত শেখা মানে পড়াশোনা নয়। পড়াশোনা মানে কিন্তু জীবনের পথে চলতে শেখাটাও পড়াশোনা। এই যে মারিয়া মন্টেসরি ভেবেছিলেন আজ থেকে অতগুলো বছর আগে যে জামার বোতাম লাগাতে শেখাটাও পড়াশোনা, জুতোর ফিতে বাঁধা শিখতে পারাটাও পড়াশোনা। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখেই তো মন্টেসরি কোর্স ডিজাইন হয়েছে সারা পৃথিবীতে, যেটা সমাদৃত। তো সেই ক্ষেত্রে একটা ছোট বাচ্চা এবং একটা ক্লাসে মিনিমাম 20, 30, 40টা ছোট বাচ্চাকে হ্যান্ডেল করা
অত সহজ বিষয় কিন্তু না। যারা করেন তারা জানেন যেটা যথেষ্ট স্কিল লাগে, দক্ষতা লাগে, এবং এই দক্ষতা কিন্তু একটা মানে আয়া লেভেলের মানুষ পারবেন না। আয়া লেভেলের মানুষ তার নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে একটা বাচ্চার, নাকটা মুছে দিতে পারবেন, বা টয়লেট পেয়েছে টয়লেটে নিয়ে যেতে পারবেন। কিন্তু একজন টিচার তিনি তার মানে প্রেজেন্টেবিলিটি দিয়ে, তিনি তার মানে সবকিছু দিয়ে ওই 30টা বাচ্চাকে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখবেন এবং তারা তার কথা শুনবে, তার মতো করে আচরণ করবে, তার মতো করে অ্যাক্টিভিটি করবে, রাইমস বলবে, পিটি করবে, নানান রকম ছড়া অঙ্গভঙ্গি তারা শিখবে। এগুলো অত সোজা নয় একজন মানুষের পক্ষে যে একটা টোটাল ক্লাস হ্যান্ডেল করা। কিন্তু সবথেকে বড় সমস্যা এখানে এসে যায়, আমাদের পশ্চিমবঙ্গে মন্টেসরি লেভেলে মানে টিচার্স ট্রেনিং করার পরে যে অপরচুনিটিটা পাওয়া যায়, যে অপরচুনিটি বলতে প্রি স্কুল মানে যে ধরনের আমাদের চারপাশে রয়েছে সেখানে যে লেভেলের চাকরিটা পাওয়া যায়, সেটা কখনোই একটা মানুষের মানে সেইটা দিয়ে পূর্ণাঙ্গ সে নিজের দায়িত্ব এবং সংসারের দায়িত্ব নিতে পারবে এরকমটা নয়। তাহলে টিচার্স ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু মন্টেসরি টিচার্স ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট টিচার্স ট্রেনিং, যেখানে প্রি স্কুল মানে ক্লাস 1 এর আগের 3টে ধাপ, টডলার বা প্লে স্কুল, নার্সারি 1 বা কেজি 1, নার্সারি 2 বা কেজি 2, এই লেভেলটুকু পড়ানোর জন্য যারা দক্ষ তাদেরকে আমরা শেখাচ্ছি, তাদেরকে আমরা প্লেসমেন্ট দিচ্ছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা যে স্যালারিটা ডিজার্ভ করেন সেই স্যালারিটা কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত নেই। কিন্তু এটা আমরা কি করব? এই যে পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এত টাকা মানে স্যালারি টিচারদের দেওয়া হয় না, কারণ একটাই, পশ্চিমবঙ্গে মানে এই প্লে স্কুলগুলোতেও কিন্তু এত বেশি টাকা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়াও হয় না। যারা নেয় তারা কিছুটা দেয়, আবার যারা নেয় না, একদম ছোট স্কুল, তারা কি করে দেবে? দিতে তো পারবে না। তো সেটা ভেবেই কিন্তু এখানে আসা ভালো যে এক্সপেকটেশনসটা এটাই রাখা উচিত যে আমি কিন্তু একটা জাস্ট 10-15 হাজার টাকা, ম্যাক্সিমাম 20,000 টাকার একটা কোর্স করছি, তো সেখানে আমি কত টাকার প্লেসমেন্ট পেতে পারি? নিশ্চয়ই একটা 15-20 হাজার টাকার কোর্সে বা 10,000 টাকার কোর্সে আমি একটা 50,000 টাকার চাকরি পাবো না। যেখানে একটা বিটেক করে, বিটেকের কত খরচ এখানে আলোচনা করে লাভ নেই, কারণ বিটেকের খরচ, বিসি এর খরচ, বিবি এর খরচ সবাই জানেন। তো একটা প্রাইভেট জায়গা থেকে কেউ যদি বিটেক, বিসিএ, বিবিএ বা এই ধরনের কোনো প্রফেশনাল কোর্স করার পর তারা কত টাকার অপরচুনিটি পান? তাহলে সেক্ষেত্রে একটা ছোট ভোকেশনাল কোর্স, মন্টেসরি টিচার্স ট্রেনিং তো একটা ভোকেশনাল কোর্স, তো এই যে ছোট একটা ভোকেশনাল কোর্স করে তারা কি করে এক্সপেক্ট করেন যে আমি একটা বিরাট অপরচুনিটি পাবো, বিরাট ওপেনিং পাবো? বিরাট পাবেন না, এটা মেনে নিয়েই কিন্তু মন্টেসরি টিচার্স ট্রেনিং করতে আসুন। কিন্তু হ্যাঁ, পাবেন, এটা গ্যারান্টিড একটাই কারণে, আপনি যদি দক্ষ হন আর আপনার মধ্যে যদি সেই সহজাত প্রতিভাটা থাকে, হ্যাঁ আপনি বাচ্চা হ্যান্ডেল করতে পারেন এবং প্যারেন্ট টিচার মিটিং এর সময় প্যারেন্টকেও হ্যান্ডেল করতে পারেন, যে তাহলে কিন্তু আপনি মন্টেসরি টিচার্স ট্রেনিং করে আপনি কিন্তু অবশ্যই একটা চাকরি পাবেনই। বারবারই বলছি, ব্র্যাকেটে এর মধ্যে দক্ষতা আবশ্যিক, কেন আপনার কিন্তু দক্ষতা থাকতে হবে, পড়ানোর দক্ষতা থাকতে হবে, বাচ্চা সামলানোর দক্ষতা থাকতে হবে এবং মানসিকতা থাকতে হবে। যদি আপনার মানসিকতা না থাকে, আপনি দক্ষতা জীবনে তৈরি করতে পারবেন না। আপনাকে আগে মানে মানসিকভাবে এটাকে নিজেকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি কিন্তু এই কোর্সটা করতে ইন্টারেস্টেড। আচ্ছা, এবার মানে আসা যাক যে মন্টেসরি টিচার্স ট্রেনিং কারা করবে, কেন করবে? কাউকে ছোট না করে বলি, একটা সাধারণ ক্লাস, ধরুন ক্লাস 9 বা 10 এর একটা ক্লাস, স্কুলের যে কোনো একটা গভর্নমেন্ট স্কুলেই ধরছি, খুব ভালো কোয়ালিটির গভর্নমেন্ট স্কুলেই আমি যদি ধরি, সেখানে একটা ক্লাস 9 বা 10 এর একটা ক্লাস, যেখানে ধরুন 50টা মেয়ে আছে। 50টা মেয়ের মধ্যে 5 জন খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখায় ক্লাসে, ভীষণ ভালো লেখাপড়ায়, আর লাস্টের 5 জন একদমই খারাপ, কোনো রকমের টায়ার টুয়ার ওঠে বা ফেল করে। আর মাঝখানের যে 40 জন তারা কিন্তু অ্যাভারেজ। এই অ্যাভারেজের মধ্যে থেকেও কিন্তু ক্যাটাগরি রয়েছে। কিরকম ক্যাটাগরি? যে যারা এই যে মানে প্রথম 5 জনের পরবর্তী যে 10 জন, তারা বাদ দিয়ে তার পরবর্তী যে স্টুডেন্টরা, তারা হয়তো জীবনে সবাই
বিরাট কিছু করে উঠতে পারেন না। একটা গ্র্যাজুয়েশন করেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেন, একটা টিচার্স ট্রেনিং করেন, অনেকেই দেখা যায় যে তাদের এই সমস্ত পড়াশোনা করতে করতে আমাদের ভারতীয় উপমহাদেশের যেরকম কনসেপ্ট যে বিয়ে দিয়ে দেওয়া হয়, বিয়ের পরে একটা বাচ্চাটা একটু বড় হয়ে যাচ্ছে, তখন তাদের মনে হয় যে আমি তো কিছু করলাম না জীবনে, আমি তো একজন গ্র্যাজুয়েট, বা আমি অ্যাটলিস্ট আমার মধ্যে তো একটা বাচ্চা সামলানোর দক্ষতা অলরেডি এসে গেছে, তাহলে আমি তো অন্তত কিছু তো করতে পারি, কিছু না আমার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে আমি গিয়ে পড়াতে পারি। কিন্তু যখন সে পড়াতে যান তখন দেখেন তার কোনো ট্রেনিং নেই, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স তো এমনিতে আসে না, ট্রেনিং করলে, কোনো জায়গায় জয়েন করলে, কিছুদিন কাজ করলে তবে তো এক্সপিরিয়েন্স হবে। তো সেই ট্রেনিং যারা তখন নিতে চান, তখন যারা মনে করেন হ্যাঁ আমার মধ্যে তো এই বাচ্চা সামলানোর দক্ষতাটা এসে গেছে, আমি এখন পারি, আমার নিজের বাচ্চা সামলেছি, বা আমি যদি, অনেকে এরকম আছেন যারা বাচ্চা হয়তো সামলাননি কিন্তু তাদের মধ্যে সহজাত দক্ষতা আছে, সহজাত প্রতিভা আছে যে আমি পারি, তখন তারা কিন্তু বেশিরভাগই আসেন আমাদের কাছে, বা আমাদের মতো প্রতিষ্ঠান যারা, তাদের কাছে যে আমরা মন্টেসরি টিচার্স ট্রেনিং করব। মন্টেসরি টিচার্স ট্রেনিং করে আমরা একটা ছোটখাটো হলেও চাকরি করি, তারপরে আমরা গ্রোথের কথা ভাববো। এবার এদের মধ্যেও ধরুন মানে 10 জন এলো মন্টেসরি টিচার্স ট্রেনিং করতে, তাদের মধ্যে 10 জনই কিন্তু ভালো টিচার হবে না, মেরে কেটে 4 জন হবে, বাকি 6 জনের মধ্যে 1 জন বা 2 জন হবেই না, কোনোভাবে তাদের করানো যাবে না, বাকিরা টায়ার 2 মানে কোনোভাবে হবে। এই যে 4 জন, এই 4 জনের মধ্যে আবার 2 জনের কিন্তু থাকবে আরো উঁচুতে ওঠার খিদে, মানে অ্যাম্বিশন, মানে উচ্চাকাঙ্ক্ষাকে আমরা খুব নেগেটিভলি ধরি, কিন্তু সেটাকে নেগেটিভলি ধরার কোনো কারণ নেই, ওটা একটা যথেষ্ট পজিটিভ বা সদর্থক শব্দ। উচ্চাকাঙ্ক্ষা মানে সে তখন ভাববে আমি যখন মন্টেসরি লেভেলে এতটা ভালো কাজ করছি এবং আমি প্রশংসা পাচ্ছি এবং আমি তাহলে আরেকটু উপরে উঠি, তখন তিনি অবশ্যই প্রাইমারি লেভেলে পড়ানোর চেষ্টা করবেন, তার জন্য আলাদা টিচার্স ট্রেনিং আছে। হ্যাঁ, তারপরে তিনি হয়তো ভাববেন আমি আরেকটু ভালো করে মানে উঁচুতে উঠি, আমি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলটা পড়াই বা আপার প্রাইমারি লেভেলটা পড়াই, বিএড আছে, হ্যাঁ বিএডও করতে পারেন তিনি। অনেকেই আছে যারা কিন্তু মন্টেসরি টিচার্স ট্রেনিং করে নিজেদের কেরিয়ার শুরু করেছিল, করতে করতে তারপরে যখন মনে করেছে হ্যাঁ আমি এবার একটা স্টেবল জায়গায় এসেছি, আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে, আমার পড়ানোর দক্ষতা আছে, আমার মধ্যে আমার সাবজেক্টের উপর যে কনফিডেন্স, আত্মবিশ্বাস সেটা কিন্তু রয়েছে, আমি এবারে কিন্তু আরেকটু এগোতেই পারি, তখন তারা কিন্তু আবার বিএড করে নিয়েছেন। বিএড করে নিয়ে এখন বিভিন্ন জায়গায় প্লেসড। এরকম একটা নয়, শয় উদাহরণ কিন্তু আমি দেখাতে পারি। আমি জানি না আমার আজকের এটা কারা কারা দেখছেন বা দেখছেন না, যারা দেখছেন তারা কিন্তু এই কথাটাই বলবেন যে হ্যাঁ একটা সময় কিন্তু আমরা একদম ছোট থেকে শুরু করেছিলাম। মন্টেসরি টিচার্স ট্রেনিং হচ্ছে সব থেকে প্রিলিমিনারি লেভেলের টিচার্স ট্রেনিং, একদম ছোট বাচ্চাদের পড়ানো টিচার্স ট্রেনিং। তো সেটা দিয়ে শুরু করে আজকে যদি কেউ 10-12 পড়ানোর যোগ্যতায় চলে যায়, আস্তে আস্তে ধাপে ধাপে সে ওঠে। ওই যে আগে বলতো না গাছে না উঠতেই এক কাঁদি, এটা কিন্তু হয় না, গাছে না উঠতে এক কাঁদি হয় না, মানে আস্তে আস্তে ধাপে ধাপেই তাকে যে কোনো কেরিয়ারে গ্রোথ আসতে সময় লাগে। সুন্দর পিচাই একদিনে হননি, স্টিভ জবসও একদিনে হননি, কেউ না, এলন মাস্কও নয়, কেউ না। সারা পৃথিবীতে যত বড় বড় করিতকর্মার লোক আপনারা দেখেন আনুন না কেন, জীবনে প্রথমেই কেউ একেবারে মানে ওপরের ধাপে ওঠেনি, প্রত্যেককে ধাপে ধাপে উপরে উঠতে হয়েছে। মুকেশ আম্বানি কেউ হয়েছে, মুকেশ আম্বানি তো একজন ব্যবসায়ী, তো তিনি কিন্তু একটা রেডি ব্যবসা পেয়েছিলেন, তার বাবার বিরাট ব্যবসা ছিল, সেই ব্যবসা তার হাতে উত্তরাধিকার সূত্রে এসেছিল, কিন্তু তারপরও তাকে যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। তার ভাই কিন্তু যোগ্যতা প্রমাণ করতে পারেনি, তিনি পেরেছেন বলে আজকে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় রয়েছেন। তো সেরকম ভাবে মন্টেসরি টিচার্স ট্রেনিং মানে তার কাছ থেকে বিরাট কিছু এক্সপেকটেশন থাকা উচিত না, কিন্তু আবার এটাও ঠিক মন্টেসরি টিচার্স ট্রেনিং একমাত্র অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ যে স্টুডেন্ট, কিন্তু যার মধ্যে পড়ানোর দক্ষতা আছে, পড়ানোর প্যাশন রয়েছে, পড়ানোর ইচ্ছা আছে, তাকে কিন্তু একটা কেরিয়ার গিফট করতে পারে। অত সহজ নয় একটা কেরিয়ার গিফট করা। লোকে ভাবছে আজকে আমি রিলস বানিয়ে এই রোজগার করে নেবো, কি মাসে 6,000-8,000 টাকা দেবে, 5-6,000 কি 8,000 টাকা তো ম্যাক্সিমাম দেবে, 10,000 টাকা বড় জোর মাসে দেবে, তার জন্য আমি টিচার্স ট্রেনিং কোর্স করব, তার জন্য আমি
ইয়ে করব, স্কুলে গিয়ে পড়াবো, লেসন প্ল্যান করব, টিচার ইনচার্জের খেচখেচানি শুনবো, এত কাজ কেন করব? আমি কয়েকটা ছোটখাটো জামা কাপড় পরে রিলস বানিয়ে দিই, তার থেকে আমার মনিটাইজেশন করে দেবো আমার পেজে, সেখান থেকে আমার চলে আসবে। আচ্ছা, কাল যদি মেটা তার পলিসি বদলে ফেলে, কাল যদি ফেসবুক বা ইউটিউব বা এরা বলে যে না রিলস আর শর্টস আমরা পাবলিশ করবো না, পোস্ট করতে দেবো না, বন্ধ করে দেবো, তাদের পলিসিতে চেঞ্জ আনে, তখন আপনারা কি করবেন? কিন্তু বাচ্চাদের প্রাথমিক পড়াশোনা কি কোনোদিন বন্ধ হবে? আপনার মনে হয় সারা বিশ্বে বাচ্চাদের প্রাথমিক বা প্রাক প্রাথমিক পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে? হবে না। কেরিয়ার আলাদা আর এই ধরনের অপরচুনিটি আলাদা। আমি আজকে ভ্লগিং করে টাকা রোজগার করব, আমি আজকে ফুড ভ্লগিং করব, আমি আজকে রিলস বানাবো, এগুলো কেরিয়ার অপরচুনিটি আজকের দিনে ঠিক, কিন্তু কাল এগুলো বন্ধ হয়েও যেতে পারে, নাও হতে পারে, আরো বাড়তেও পারে। কিন্তু এটাও ঠিক, সেখানেও কিন্তু কম্পিটিটর রয়েছে, সেখানেও কিন্তু মাসে এই টাকাটা রোজগার করা অত সহজ নয়। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেও যে দক্ষতা লাগে, সেটা কিন্তু যারা মানে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কন্টেন্ট দেখলেই বোঝা যায় যে তারা ফ্লুকে একদিনে বড় হননি। অনেকেই অনেক ভ্লগ দেখেন, সেই ভ্লগে দেখবেন বুঝতে পারেন নিশ্চয়ই যে কত ভিউ, কত কি, হয়তো মানে সেটা থেকে হিসাব কষার চেষ্টা করেন মাসে কত টাকা রোজগার করে। ও এই ইউটিউবার জানিস মাসে 1 লাখ টাকা, মাসে 2 লাখ টাকা রোজগার করে। পেছনে 10 বছরের পরিশ্রম আছে, দেখে নেবেন। 10টা বছর পরিশ্রম করে তিনি তবে ওই জায়গায় এসেছেন। ধ্রুব রাঠি একদিনে হননি, বা ওই প্রবাসের ঘরকন্যার মহুয়াও একদিনে কিন্তু আজকের জায়গায় পৌঁছাননি। যারা ব্লগ দেখেন তারা জানেন আমি যে নামগুলো বললাম সেই নামগুলোর কথা। কিন্তু একই কথা তো এখানেও সত্যি। আপনি একটা অত্যন্ত কম টাকার কোর্স করছেন যে কোনো ইনস্টিটিউট থেকে, বেসিক কিছু জিনিস শিখছেন, নিজের দক্ষতাটাকে একটু বাড়াচ্ছেন, সেই ইনস্টিটিউট আপনাকে কিছু ইন্টারভিউ প্রোভাইড করছে, সেই ইন্টারভিউতে আপনি যাচ্ছেন, একটাতে না হলে দুটোতে, দুটোতে না হলে তিনটেতে, তিনটেতে না হলে চারটেতে, কোনো না কোনোটাতে আপনি সাফল্য পাচ্ছেন, কোনো একটা স্কুলে কাজ শুরু করছেন, প্রাথমিকভাবে আপনি অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে আপনার ওপরের বস, মানে বস তো এখানে টিচার ইনচার্জ বা আপনার ওপরে যে লেভেলের যিনি টিচার, তিনি হয়তো অনেক বাজে কথা বলছেন, এটা তুমি পারো না, ওটা তুমি পারো না, এটা শিখে আসুনি কেন, ওটা এভাবে করছো কেন, ওটা তুমি ভুল করেছো, সেটা তুমি এ করেছো, খাতা এখানে বসে চেক করো, বাড়ি এখন যাওয়া যাবে না, মিটিং আছে, হাজার হ্যাজার্ড সহ্য করে 1 বছর 2 বছর কাজ করার পর কিন্তু আপনি আপনার জায়গাটা পাবেন। যিনি আজকে আপনাকে ওই ধরনের মানে কথাগুলো বলছেন, তিনিও একদিন আপনার জায়গায় ছিলেন, আবার তাকেও কিন্তু কারো না কারোর কাছে কথা শুনতে হয়, মানে যদি কাজটা ঠিক মতো না হয়। আজকের দিনে কিন্তু সমস্ত প্রাইভেট স্কুল কর্পোরেট লেভেলের মানে ওয়ার্কিং আওয়ার, কর্পোরেট লেভেলের কালচার সবকিছু এসে গেছে সেখানে, 9 ঘন্টা ডিউটি, এবং সেখানেও কিন্তু আপনাকে একদমই আপনার টিম লিডারের কথা মেনে চলতে হবে, যেমন ভাবে অন্যান্য সমস্ত জায়গায় কাজ করা হয়, এখন স্কুলেও কিন্তু সেভাবেই কাজ করা হয়। তো আপনি যখনই এইটা মানে আত্মস্থ করবেন, আপনি যখনই এটাকে মনে করবেন যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা করছি, তখনই দেখবেন আপনার কাছে আর কোনো অসুবিধা লাগছে না। তখন মনে হবে যে না আমাকে তো এখানে টিকে থাকতে হবে, আমাকে এখানে টিকে থাকতে হবে, একদিন না একদিন আমাকে ওই টিচার ইনচার্জের জায়গায় যেতে হবে, তারপরে আমি প্রিন্সিপালের জায়গাটা তো একদিন না একদিন যেতে পারি, কেন পারবো না, আমার মধ্যে কি কমতি আছে। এইটা যদি আপনি প্রথম থেকে ভাবতে পারেন, তাহলে আপনি অবশ্যই ট্রেনিংটা নিন, এবং ট্রেনিংটা আমাদের কাছে নিন, আমি এটা বলছি না। ট্রেনিং নেওয়ার জন্য আমাদের মতো অনেক প্রতিষ্ঠান আছে, আপনি যেখানে পারবেন সেখান থেকে নিন, কিন্তু নিন ট্রেনিংটা। যদি অন্য আমাদের কাছে প্রচুর এরকম মানে এনকোয়ারি আসেন, যারা কিন্তু একটু প্রচন্ড গরম লাগছে, একটুখানি এসিটা অন করে নি, প্রচন্ড গরম লাগছে, ক্লোজ ডোরের মধ্যে আছে, তো যারা মানে কর্পোরেটে কাজ করে যারা বীতশ্রদ্ধ হয়ে গেছেন, মানে খুব বিরক্ত হয়ে গেছেন, তারা কিন্তু অনেকেই আসেন আমাদের কাছে টিচার ট্রেনিং নিতে। আমার মনে আছে ভেরি রিসেন্টলি, আমার নাম বলা উচিত না, তিনি এখন আমাদের স্টুডেন্ট, ভেরি রিসেন্টলি একজন এসেছিলেন, তিনি ব্যাংকে কাজ করতেন, কোন ব্যাংক বলছি না, তো কর্পোরেট ব্যাংকে কাজ করতেন। উনি এসে বললেন যে হ্যাঁ 20,000 টাকা মাইনে পায় ঠিক কথা, কিন্তু রাত্রি 10টা অবধি আমাদের বসে থাকতে হয়, আর যখন এই ফিনান্সিয়াল ইয়ার এন্ড থাকে তখন আমাদের কাজের কোনো মানে চাপের কোনো থাকে না, প্রতি মাসেই আমাদের এক নতুন নতুন চাপ তৈরি দেওয়া হয় এবং নতুন নতুন ভাবে টার্গেট দেওয়া হয়, সেই টার্গেট মিট না করতে পারলে আমাদের
ভয়ঙ্কর ভাবে হিউমিলিয়েটেড হতে হয়, ভয়ঙ্কর ভাবে অপমানিত হতে হয়। এবং সবচেয়ে বড় কথা, সবসময় আমার আমাদের মাথার ওপর খাঁড়ার ঘা ঝুলছে যে আমাদের যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো আমি এখন চাইছি এতটা চাপ আর না নিতে, আমি একটু রিল্যাক্স করে চাকরি করতে চাইছি, যেখানে আমার একটু স্যালারি কম হোক, কিন্তু আস্তে আস্তে আমার যদি দক্ষতা থাকে আমি বাড়িয়ে নেব, ঠিক আমি করে নেব। তো এই কনফিডেন্সটা ভালো লেগেছিল তার, তিনি এখন করছেন। আশা করা যায় আমরা তাকে একটা প্লেসমেন্ট দিতে পারবো। প্লেসমেন্ট পেরে গেলে তখন তারপরে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন এই ফিল্ডে, সেটা সম্পূর্ণ এবার তার উপরে নির্ভর করছে। এবার এই মন্টেসরি টিচার্স ট্রেনিং এর ক্ষেত্রে প্লেসমেন্টের প্রসঙ্গে আসি। প্লেসমেন্টের প্রসঙ্গে দেখা যায় যে স্কুলগুলো আমাদের কাছ থেকে নিয়মিতভাবে টিচার নেয়, অনেক স্কুল আছে যারা কাগজে বিজ্ঞাপন দেয় না, তারা আগে আমাদেরই ফোন করে যে আপনাদের কাছে কেউ আছে কি, আমাদের এরকম একজন বা দুজন পোস্ট খালি আছে, আপনারা প্লিজ একটু যদি পাঠান ইন্টারভিউতে। তো আমরা দুজনের জন্য হয়তো 4 জনকে পাঠালাম সেখানে ইন্টারভিউ দিতে, কেন ওনাদের কাছে একটা বেছে নেওয়ার সুযোগ থাকা দরকার। তো ওনারা সেটা তাদের ইন্টারভিউ নিলেন, নিয়ে ডেমো ক্লাস নিলেন, নিয়ে তারপরে তাদের থেকে 1-2 জনকে চুজ করেন, করে রিক্রুটমেন্ট দেন। বা হয়তো অনেক সময় দেখা যায় 2 জনের জায়গায় 1 জন নিলেন, নিয়ে বললেন যে না আপনি আরো কিছু পাঠান, এই 3 জনকে আমার মনে হয়নি। এবার যে 3 জন বাতিল হলো, তারা তখন ভাবছে আমি কেন বাতিল হলাম। এই প্রসঙ্গটা না ভেবে যদি নিজেকে করা যায়, কেন বাতিল হলো। মন্টেসরি টিচার্স ট্রেনিং করেছে মানেই 4 জনের যে সমান নলেজ তা কিন্তু নয়, 4 জনের যে আর্ট অ্যান্ড ক্রাফটের সমান দক্ষতা তা কিন্তু নয়। মন্টেসরি টিচার্স ট্রেনিং এর একটা বড় বিষয় হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট কিন্তু তাকে ভালো, মোটামুটি একটুখানি ভালো জানতেই হবে, কেন ছোট বাচ্চাদের ওইগুলোর মাধ্যমেই পড়ানো হয়। তো আর্ট অ্যান্ড ক্রাফটের দক্ষতা যে সমান তা নয়। সব থেকে বড় বিষয় যেটা, ইন্টারভিউ কিন্তু কিছু না। ইন্টারভিউ কি এমন ব্যাপার, সিভিতেই তো সব লেখা থাকে, ইন্টারভিউ তার কি এমন হাতি ঘোড়া জিজ্ঞাসা করে। যেটা মেইন বিষয়, প্রধান বিষয়, ডেমো ক্লাস। তাকে কিন্তু একটা ক্লাসে 20-30টা বাচ্চার সামনে ছেড়ে দেওয়া হয় যে তুমি গিয়ে ক্লাসটা নাও, এই সাবজেক্টের উপর ক্লাসটা নাও। সে সেখানে কতটা ভালো পারফর্ম করতে পারছে। আমাদের ক্লাসে অবশ্যই আমরা এগুলো প্র্যাকটিস করিয়ে পাঠাই, কিন্তু প্র্যাকটিস যতই করাই না কেন, বাস্তবের মাটিতে নেমে যেদিনকে ক্লাসরুমে গিয়ে বাচ্চাকে হ্যান্ডেল করে ক্লাস নেওয়া, সেটা কিন্তু নার্ভাস তো হবেই। প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছে একটা স্টুডেন্ট, নার্ভাস হবে না? নার্ভাস হয়ে যায়। সেই জায়গাটাতেই কিন্তু সে সিলেক্টেড হলো না। এই যে সিলেক্টেড হলো না, মনে মনে ভেঙে পড়লো, এসে আমাদের কাছে খানিকক্ষণ দুঃখ প্রকাশ করলো, আমার কেন হলো না, আমার কেন হলো না। কিন্তু নিজেকে চেঞ্জ করার বা চেক করার বা কারেকশন করার বা রেকটিফিকেশন করার ইচ্ছাটা কিন্তু খুব কম জনের মধ্যে থাকে। এই যে হলো না, ধ্যাত্তের কাজ যাবই না, ওই টাকা দিয়ে তো আমি নেল পালিশ কিনি। আমি শুনেছি, আমাদের এই স্টুডেন্ট, তার বাবা বলেছে কি দরকার এই কটা টাকার জন্য তুই কেন এত কষ্ট করছিস, তুই ছেড়ে দে, আমি তোকে হাত খরচা এই টাকাটা দিয়ে দেবো। কিন্তু তার বাবা যদি এইটা তাকে বলতেন যে তুই মা 2 বছর দাঁতে দাঁত চেপে কাজটা কর, যে কোনো ফিল্ডে তুই যা, প্রথম 2 বছর খুব টাফ হবেই, যে কোনো ফিল্ডে তুই গিয়ে কাজ কর, প্রথম 2 বছর তোকে কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য তোকে প্রচন্ড খাটতে হবে। তুই খাট, স্যালারিটার দিকে তাকাস না, তাহলে কিন্তু তার মেয়ের কিন্তু কেরিয়ার একটা না একটা সময় কিন্তু একটা দারুণ জায়গায় পৌঁছাতো। কিন্তু সেই বাবা কি করলেন, মেয়ের কেরিয়ারটাকে ধ্বংস করে দিলেন। দরকার নেই তোর চাকরি করে। এরকম অনেক বাবারাই বলে স্নেহের বসে, বাবারে বাবা তোকে স্কুলটা এত খাটাচ্ছে, এত খাতা দেখতে হচ্ছে, এত কারেকশন, এত কিছু, ছেড়ে দে চাকরি, দরকার নেই। ঠিক না, এগুলো ঠিক না, এই অ্যাটিটিউডটাই ঠিক না। তো যাই হোক, আমরা প্রসঙ্গ থেকে সমানে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। কথা বলতে বসেছিলাম মন্টেসরি টিচার্স ট্রেনিং নিয়ে। তো মন্টেসরি টিচার্স ট্রেনিং বারবারই বলছি যে এমন একটা মন্টেসরি আসলে একটা প্রসেস, মন্টেসরি একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে নার্সারি লেভেলের বাচ্চাদের পড়ানো হয়। নার্সারি বা কিন্ডারগার্টেন নিয়ে আরো একদিন বলার আছে, আজকে আর কিন্ডারগার্টেন নিয়ে বলবো না। কিন্তু কিন্ডারগার্টেন বা লেভেলের যে বাচ্চারা, সেই বাচ্চাদের মন্টেসরি পদ্ধতির মাধ্যমে পড়ানো হয় এবং সেখানে কিছু অ্যাপারেটাস লাগে। এই জিনিসটাও কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আপনারা যেখানে পড়াশোনা করতে যাচ্ছেন সেখানে কি আদৌ অ্যাপারেটাস আছে ঠিক মতো? মন্টেসরি অ্যাপারেটাস কি আপনাদের প্রত্যেকটা ইনস্টিটিউটের কাছে আছে ঠিক মতো সব রকমের অ্যাপারেটাস? আমার তো খুব যতদূর ধারণা বেশিরভাগ ইনস্টিটিউটের কাছে নেই, কারণ এগুলো খুব এক্সপেন্সিভ অ্যাপারেটাস, সবাই কেনে না, ওই ভার্চুয়ালি দেখিয়ে করিয়ে দেয়। তো
তো যাই হোক, আমাদের কাছে বেশিরভাগটাই আছে, সবটা আছে এটা বলার ধৃষ্টতা আমিও করছি না, কিন্তু হ্যাঁ 98% আছে আমাদের কাছে। আর এই কিছু অ্যাপারেটাসের মাধ্যমে এই শিক্ষা পদ্ধতিটাকে গ্রহণ করতে হয় এবং করার পর সেই নিজেকে স্কিলড হতে হয় আগে, তারপরে স্কিলড করতে হয় বাচ্চাদের। তারপরে আগে তো শেখা, তারপরে তো কোনো স্কুলে গিয়ে ইন্টারভিউ দেওয়া, ডেমো ক্লাস দেওয়া এবং চাকরি পাওয়া এবং এক্সপিরিয়েন্স করা, তারপরে কিন্তু তার সামনে কিন্তু কেরিয়ারের একটা অনন্ত জগৎ খুলে যাচ্ছে। সে কিন্তু মন্টেসরি টিচার্স ট্রেনিং করলো, তারপরে কিছুদিন বাদে সে মনে হলো যে না আমি আরেকটু ভালো পড়াতে পারবো, আরেকটু উঁচু ক্লাসে পড়াতে পারবো, প্রাইমারি লেভেলে টিচার্স ট্রেনিং করলো, সেখানেও অনেক রকম অপশন রয়েছে, তারপরে আপার প্রাইমারি, তারপরে মানে সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি, শেষ নেই কিন্তু টিচার্স ট্রেনিং। পরপর পরপর ধাপে ধাপে সে কিন্তু এরপর উঠতে থাকবে, যদি তার এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে এবং স্কিল থাকে। স্কিল তো আমরা তৈরি করে দেব, কিন্তু ইন্টারেস্টটা তো দরকার। ইন্টারেস্টটা তো কি আমরা তৈরি করতে পারবো না, তার ভেতরের যে সৃষ্টিশীলতা সেটা কিন্তু আমরা কোনোভাবেই তৈরি করতে পারবো না, সেটা কিন্তু তাকেই তৈরি করতে হবে। তাহলে সারমর্ম আজকের লাইভের এটাই যে মন্টেসরি টিচার্স ট্রেনিং হচ্ছে সব থেকে ছোট লেভেলের, প্রি প্রাইমারি লেভেলে পড়ানোর একটা টিচার্স ট্রেনিং, যে টিচার্স ট্রেনিংটা করতে যে কোনো লেভেলের ছেলেমেয়েরা আসতে পারে। এবং এখানে কিন্তু বিরাট জ্ঞানী গুণী হতে হবে না, পড়াশোনায় মারাত্মক ভালো হতে হবে না, যে সাংঘাতিক একটা আউটস্ট্যান্ডিং লেভেলের রেজাল্ট করা স্টুডেন্টরাই এখানে টিচার হতে পারবে এরকমটা নয় কিন্তু বিষয়। সাধারণ এবং অ্যাভারেজ স্টুডেন্টরাও কিন্তু এখানে আসতে পারবেন। এবং সব থেকে বড় কথা, মন্টেসরি টিচার্স ট্রেনিং এর সঙ্গে দরকার কিন্তু প্রপার গ্রুমিং। প্রপার গ্রুমিং কিন্তু যারা আজকে মানে কি বলবো বাংলা মাধ্যম স্কুলে পড়েছেন বা হিন্দি মাধ্যম স্কুলে পড়েছেন, আজকের দিনে বেশিরভাগ ইংলিশ মিডিয়াম, সেখানে গিয়ে পড়ানোর জন্য তারা কিন্তু মনে মনে ভাবছেন যে আমি কি করে পড়াবো। আচ্ছা 2 বছর 3 বছরের বাচ্চারা কি ফ্লুয়েন্টলি ইংলিশে আপনাদের সঙ্গে কথা বলবে? বলবে না তো। তাহলে তাদেরকে যে ফ্লুয়েন্ট করার জন্য যতটুকু ইংরাজি জানা, আপনি কিন্তু জানেন, শুধু বলেন না, শুধুমাত্র আপনার কনফিডেন্সের অভাবে। সেই কনফিডেন্সটা আমরা তৈরি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা কেন, অনেকেই পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে আপনি স্পোকেন ইংলিশ কোর্স করুন না, যে স্পোকেন ইংলিশ এবং গ্রুমিং ইন্টারভিউ স্কিলের কোর্স আপনি অনলাইনে পেয়ে যাবেন অনেক টাকায়, কম টাকায়, অনেক জায়গাতে এটা করে। নিজেকে আগে গ্রুমড করুন, নিজেকে আগে ওই জায়গায় নিয়ে যান, স্কিলড হন, টিচার মন্টেসরি টিচার্স ট্রেনিংটা করুন। আমাদের থেকে করতে হবে, বারবার বলছি এই কথাটা, আমি একবারও বলবো না, অনেক জায়গা আছে যেখান থেকে পারেন করুন। হ্যাঁ, প্রপার অ্যাপারেটাস গুলো শিখুন, প্রপার ওয়ে অফ টিচিংটা শিখুন, যেখানে কিভাবে পড়াতে হয় সেটা শেখানো হয়, সেই টেকনিকটা শেখানো হয়। আর ইন্টারভিউ দিতে ঘাবড়াবেন না। ইন্টারভিউতে যারা বসে থাকেন তারা কেউ বিরাট রথী মহারথী নন, আপনার থেকে হয়তো তারা কম নলেজ সম্পন্ন, কিন্তু তারা অনেক দিনের এক্সপিরিয়েন্সড। আপনি নন এক্সপিরিয়েন্সড বলে তাদের সামনে গিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। স্মার্টলি ইন্টারভিউ হ্যান্ডেল করুন, ডেমো ক্লাস দিন, কেরিয়ারে আসুন। ছোট হোক বড় হোক, কেরিয়ার ইজ কেরিয়ার। একটা মানুষের একটা ছোট রোজগার থাকাটাও তাকে যতটা তাকে তার স্বনির্ভর হওয়াটাও তাকে যতটা আত্মবিশ্বাস যোগায়, পৃথিবীতে আর কিচ্ছু সে আত্মবিশ্বাস যোগাতে পারে না। তাই যারা অন্য সব দিকে বিফল, কিন্তু যাদের মধ্যে সহজাত ইচ্ছা আছে, প্রতিভা আছে বা মানসিকতা আছে যে বাচ্চাদের আমি পড়াতে পারবো, তারা আসুন ট্রেনিং এ। আমাদের কাছে আসতে হবে না, আপনি যেখান থেকে পারেন ট্রেনিং নিন, যে কোনো জায়গায় আপনি কেরিয়ারটা তৈরি করুন আপনার। কেন এই মুহূর্তে পৃথিবীতে শুধু নয়, ভারতবর্ষে তো বটেই, প্রত্যেকটা মানুষের স্বনির্ভর হওয়া অত্যন্ত রকম মানে দরকারি। স্বনির্ভর না হলে কিন্তু আপনি কিন্তু জীবন থেকে পিছিয়ে পড়বেন। যাই হোক, হয়তো অনেক অবান্তর কথা এর মধ্যে এলো, অনেক রকম, আসলে একটা প্রসঙ্গে তো কথা বলতে বসলে বলা যায় না, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতেই হয়। তো কিছু হয়তো অবান্তর কথা এর মধ্যে ঢুকে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো মন্টেসরি টিচার্স ট্রেনিং নিয়ে যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে, আমার নাম্বার আমাদের পেজে রয়েছে, ডাইরেক্টলি কল করতে পারেন, করলেই অবশ্যই আমরা আপনাকে উত্তর দেব। আপনাকে ভর্তি হওয়ার জন্য কোনো এফোর্ট দিতে হবে না, শুধুমাত্র জাস্ট জানার জন্য ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।